মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সামনে আমরা আবারও সাপ্তাহিক সংলাপ নিয়ে এসেছি। আমাদের সাথে রয়েছেন আমাদের অতিথি জনাব মুস্তাফা ফারাদী সাহেব। ভাই বোনেরা, আমরা আমাদের ব্যক্তিগত সামষ্টিক জীবনে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জিনিসের জন্য মানুষের সাথে পরামর্শ করে থাকি। আমরা রাষ্ট্রীয় পর্যায়ে যদি দেখি, রাষ্ট্রীয় পর্যায়ে রাষ্ট্রীয় বিষয় নিয়ে পরামর্শ করার জন্য ক্যাবিনেট রয়েছে, আমরা সংসদ রয়েছে এবং বিভিন্ন পরামর্শ সভা রয়েছে বিভিন্ন দেশে বিভিন্ন নামে। আমাদের যদি আমরা আমাদের সামষ্টিক জীবনেও দেখি, আমরা দেখি যে বিশেষ করে যারা বাংলাদেশ থেকে এসেছেন এবং বিভিন্ন দেশ থেকে এসেছেন, যে আমাদের গ্রামগঞ্জে, ইউনিয়নে এবং এলাকায় মুরব্বিদের নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে পরামর্শ হয়। এবং পরামর্শ ভিত্তিতে কাজ করার একটা ট্র্যাডিশন বা ঐতিহ্য আমাদের সমাজে রয়ে গেছে। এবং এই ঐতিহ্য আমরা নিয়েই আমরা এদেশে এসেছি। কিন্তু এদেশের ব্যস্ত জীবনে মানুষের যেখানে সকল বিষয়ে আম অনেক সুযোগ সুবিধা রয়েছে, মানুষের ব্যস্ততাও অনেক রয়েছে। সেক্ষেত্রে পরামর্শ দেয়ার সুযোগ বা পরামর্শ নেয়ার সুযোগ অনেকেরই কম হয়ে থাকে। তো আমরা আজকে মুস্তাফা ফারাদী সাহেবের সাথে আলোচনা করব যে আমাদের মানুষের ব্যক্তিগত জীবনে এবং সামষ্টিক জীবনে পরামর্শ নেয়ার গুরুত্ব কতটুকু এবং পরামর্শ নেয়ার ক্ষেত্রে কি নীতি পরামর্শদাতা এবং পরামর্শ যিনি নেন তাকে অনুসরণ করতে হবে। এ বিষয়ে আমরা একটু কথা বলবো মুস্তাফা ফারাদী সাহেবের সাথে। চলুন মুস্তাফা ফারাদী সাহেবকে আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি তো সুন্দর চমৎকার একটা ভূমিকা দিয়েছেন, মাশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য। তো আপনি ভূমিকা থেকে শুনেছেন যে আমরা আজকে পরামর্শ এবং পরামর্শের গুরুত্ব ব্যক্তি এবং সামষ্টিক জীবনে কি এ নিয়ে কথা বলব। তো আপনার কাছ থেকে আমরা ১ম এই জানতে চাইবো যে ব্যক্তি জীবনে আ বিভিন্ন ডিসিশনের ব্যাপারে আ আমাদের অর্থনৈতিক যে সিদ্ধান্ত রয়েছে, আমাদের ব্যক্তি জীবনে পারিবারিক সিদ্ধান্ত রয়েছে, আমাদের ব্যক্তি জীবনে বিভিন্ন ক্রাইসিস এর সময় বিভিন্ন রকমের সিদ্ধান্ত নিতে হয়। তো এই সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আ কারো সাথে পরামর্শ করার ঐতিহ্য রয়েছে কি আমাদের ধর্মে এবং আমাদের সামষ্টিক জীবনে, এবং এটা থেকে আমরা কি শিখতে পারি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। তুহিন ভাই চমৎকার ভূমিকা দিয়েছেন এবং প্রশ্ন আপনি রেখেছেন। সবগুলো সাইডই আপনি অলমোস্ট কভার করে ফেলেছেন, যেটা কালামে পাকও আমরা পাই। কালামে পাকে ৩ ভাবে ৩ জায়গায় পরামর্শ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেছেন। এক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন যেটা ফ্যামিলি সিচুয়েশনে, সেটা তিনি বলেছেন ফাইন আরাদা ফিসালান আন তারাদিন মিনহুমা ওয়া তাশাউরিন ফালা জুনাহা আলাইহিমা। এখানে স্বামী স্ত্রীকে বলেছেন পরস্পর পরামর্শ করে তারপরে অনুমতি ক্রমে রাজি হয়ে দুজনে সিদ্ধান্ত নেবে কতদিন বাচ্চাকে দুধ খাওয়াবে। এখানে ফ্যামিলি সিচুয়েশনে পরামর্শের কথাটা এসেছে, একটা উদাহরণ দেয়া আছে। এর মানে হচ্ছে যে ফ্যামিলি একটা সিচুয়েশন যেখানে পারস্পরিক পরামর্শ হওয়া উচিত। সেকেন্ড, আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন, জেনারেলি বলেছেন ওয়া আমরুহুম শুরা বাইনাহুম। এটা একেবারে ব্যাপক। আমরুহুম যে মুমিনদের ম্যাটার্স, তাদের বিষয়াবধি আপনি যদি পুরো আয়াতটা খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযিনা ইসতাজাবু লিরাব্বিহিম, যারা আল্লাহ তাআলার
উপরে ঈমান আনে এবং আল্লাহ তাআলার ডাকে যারা সাড়া দেয় তারা কি করে? ওয়া আকামুস সালাত, তারা নামাজ কায়েম করে। ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, রাইট? এরপরে তাদের অ্যাফেয়ার্স গুলো তারা পরামর্শক্রমে করে। তো এখানে দেখেন ইন্টারেস্টিং হচ্ছে, সালাত হচ্ছে আল্লাহর ইবাদত, ইয়েস, আল্লাহর বندگی করা। তো আল্লাহর বندگی আল্লাহ যেভাবে বলেছেন ওইভাবে করতে হবে, ঠিক আছে? সেখানে আপনার সুরার কোনো ব্যাপার নাই, কারণ সেখানে আল্লাহ যা বলছেন, রাসূল যা বলছেন ওইভাবেই করতে হবে। বাট এরপরে আল্লাহর ইবাদতের বাইরে ম্যাটারস গুলো ও আমরুহুম শুরা বাইনাহুম, যে তাদের ভিতরে পারস্পরিক পরামর্শ ক্রমে তারা করবে। ওমিম্মা রাযাকনাহুম ইনফাকুন। এরপরে আরেক জায়গায় আল্লাহ পাক রব্বুল ইজ্জত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন, ওয়াশাবিরহুম ফিল আমর, যে আপনি বিষয়াদিতে বিভিন্ন বিষয়ে আপনার সাহাবীদের সাথে পরামর্শ করেন। ওয়াশাবিরহুম, তাদের সাথে পরামর্শ করেন, ফিল আমর, বিভিন্ন বিষয়ে। এবং হাদিস শরীফে এসেছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি আকসারুন নাস, হ্যাঁ, যে সবচেয়ে বেশি তিনি তার সাহাবীদের সাথে পরামর্শ করতেন। আপনি যদি বিভিন্ন এই যে বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, তবুকের যুদ্ধ, বিভিন্ন যুদ্ধ সম্পর্কে আপনি স্টাডি করেন, আপনি পাবেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পরামর্শ করতেন। যদিও তার উপরে ওহী আসতো, তাকে আল্লাহ তাআলা গাইড করতেন, হ্যাঁ, তার ভুল করার কোনো সম্ভাবনা ছিল না, সুযোগ ছিল না, তারপরেও তাকে নির্দেশ দেয়া হয়েছে যে আপনি পরামর্শ করেন, তারপরে সেই পরামর্শের ভিত্তিতে যে সিদ্ধান্ত হবে সেটাই আল্লাহ তাআলা তার পক্ষ থেকে রিকগনিশন দিয়ে দেবেন। কাজে বোঝা যাচ্ছে যে আমরা তিন জায়গায় আমরা পেলাম, ফ্যামিলি সিচুয়েশনে পেলাম, সব ব্যাপারে পেলাম, আর বিশেষ করে মানে আপনার পরিচালনা, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও আমরা পেলাম যে আমরা সব জায়গায় আমাদেরকে পরামর্শ করতে হবে। So this is actually importance of মানে according to Quran and Sunnah. এই পরামর্শ করার ক্ষেত্রে আপনি তো সামষ্টিক জীবনের পরামর্শটা যেটা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামষ্টিক জীবনে পরামর্শ করতেন এবং আপনি পারিবারিক জীবনে পরামর্শের কথা বলেছেন। তো পরামর্শ করার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এথিক্স আমাদের জন্য রেখে গেছেন কিনা, কোনো মূলনীতি আমাদের জন্য রেখে গেছেন কিনা? Yes, the পরামর্শর কতগুলো আসলে নিয়ম নীতি দরকার। একটা হচ্ছে যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি ছিল, তিনি বিভিন্ন বিষয়ে বিভিন্ন জনের সাথে পরামর্শ করতেন। কোন কোন বিষয়ে তিনি সবার সাথে করতেন, সব সাহাবীদেরকে ডাকতেন, তিনি মসজিদে নববীতে তিনি সবার সাথে পরামর্শ করতেন যারাই উপস্থিত ছিল। আবার কোন কোন ব্যাপারে তিনি পরামর্শ করতেন হযরত আবু বকর তারপরে ওমরের সাথে, এই দুজনের সাথে বেশি পরামর্শ করতেন তিনি। এরপরে তিনি কোন কোন পরামর্শ কবিলার সর্দারদের সাথে করতেন, কোন কোন পরামর্শ তিনি আনসার মুহাজির দুনো গ্রুপের লিডারদের সাথে করতেন। এর মানে একটা কথা আছে ইসলামে এবং ফুকাহারা বের করেছেন, সেটা হচ্ছে আহলুর রায়। আহলুর রায় মানে যে, আপনি আগে ভূমিকাতে বলেছেন যে যে বিষয়ে পরামর্শ দিতে পারে। এখানে একটা ভেরি ইন্টারেস্টিং জিনিস ইন দিস কান্ট্রি বা বর্তমান ডেমোক্রেসিতে, এটা তো পরামর্শ পলিটিক্সের জন্য করা হয়। পলিটিক্স, বিকজ আপনি পরামর্শ যদি না করেন তাহলে ইউ ডোন্ট গিভ রাইট অফ পিপল, ঠিক না? কিন্তু আসলে ইসলামে পরামর্শ করার মানে মাকসাদটা কি? মাকসাদটা হচ্ছে যে আপনি লার্ন করবেন, একটা হচ্ছে আপনি শিখবেন, আপনি লার্ন করবেন ফ্রম আদার পিপল। যেমন রাসূলেরটা আপনি বাদ দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর নবী, কিন্তু এর বাইরে যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে লা খিলাফাতা ইল্লা আন মুশাওয়ারাতি, যে পরামর্শ ছাড়া কোনো খেলাফত হতে পারে না। ওকে, তাহলে এই মশওয়ারাটা কেন করতেন? যে আপনি একজনের ব্রেন থেকে যদি যা আসে সেটা
আর 10 জনের ব্রেন থেকে যা আসে তার মধ্যে পার্থক্য হবে। যেহেতু যারা রসুল না হলে তো আপনি অন্য সাধারণ মানুষ। তো সাধারণ মানুষের মধ্যে একজন মনে করেন কোনো কারণে একজন দায়িত্বশীল হয়ে যায়, একজন ব্যক্তি দায়িত্বশীল হয়ে যায়। তো দায়িত্বশীল হওয়ার মানে হলো না যে তুমি সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে বিজ্ঞ, সবচেয়ে প্রজ্ঞাবান। হ্যাঁ, এই জন্য দেখা যায় পুরো ইসলামিক হিস্ট্রিতে বুদ্ধি বিবেক সম্পন্ন লোক যারা, প্রজ্ঞা যাদের আছে, তাদেরকেই আসলে নিয়ে আসা হয় ওখান থেকে। হ্যাঁ, তাদেরকে নিয়ে আসা হয় সমাজের থেকে, নিয়ে এসে তাদেরকে দিয়ে পরামর্শ সভা করা হয় এবং তাদের কাছ থেকে তাদের উইজডম মানে নেওয়া হয়। কেন? সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার জন্য। কারণ হচ্ছে যে মূলত ইভেন আপনার পার্সোনাল লাইফেও, পার্সোনালি আপনি যে উদাহরণ দিয়েছেন যে আপনি একটা অর্থনৈতিক সিদ্ধান্ত নেবেন, রাইট? তো এখন আপনি নিজে তো এত এক্সপার্ট না, বা ইভেন ইন্টারেস্টিং হচ্ছে যে প্র্যাকটিক্যালি যেটা পাওয়া যায়, যারা এক্সপার্ট তারা আরো বেশি পরামর্শ করে, তারা আরো এক্সপার্টিস নিতে চায়। আর যাদের আসলে অনেক সময় দেখা যায় যে পরামর্শ বেশি দরকার, তারা পরামর্শ করতে চায় না। ওয়াই? দ্যাট ইজ যে মনে করেন একজন লোক বসে আছে একটা দায়িত্বশীল, তার মধ্যে যদি অ্যারোগেন্স থাকে যে আমি চেয়ারে বসে আছি, আমি যেটা বলি ওইটাই চলবে, ওইটাই হওয়া উচিত, আমি পরামর্শ করতে যাও কেন? সো দ্যার ইজ এ এলিমেন্ট অফ অ্যারোগেন্স এখানে। এটার কারণ এটা কিনা যে বেশি মানে যে সময়কে বেশি সম্পর্কে বেশি জানে, সেটাও জানে যে সে কতটুকু জানে না। তো যার কারণে হয়তো তার একটা থাকে, সবসময় একটা আগ্রহ থাকে বাকিগুলো জানার। আর সব টপিক সম্বন্ধে কম জানলে ওই লিমিট বোঝা যায় না যে আমি কোথায় আছি বা কোথায় আরো যে জানতে হবে আর কি। আপনার কথার সূত্র ধরে একটা বিষয় আমি জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় দেখা যায় যে অনেক বিষয় ওনারা পরামর্শ করেছেন এবং সিদ্ধান্ত নিজেদের আগের সিদ্ধান্তগুলো ওনারা পরিবর্তন করে দিয়েছেন। সিদ্ধান্ত আগে যেগুলো মনে করেছেন সেগুলো পরিবর্তন করে দিয়েছেন। ওনার ওমরের সিরিয়া গমনের সময় বলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বিভিন্ন সিদ্ধান্তের ক্ষেত্রে বলা যায় যে এখানে উনারা যখনই পরামর্শ করতেন, আমরা দেখেছি যে উনাদের সিদ্ধান্তকে অটল রাখার কোনো মানসিকতা ওনাদের মধ্যে ছিল না। তো এখন কিছু ক্ষেত্রে বলা হয় যে সামষ্টিক বিষয়, বিশেষ করে যেখানে ওই যে ভলান্টারি সেক্টর, ইসলামিক সেক্টর যারা একসাথে কাজ করেন, আর নেতৃত্বের মধ্যে একটা সমস্যা দেখা যায় কিনা মাঝে মাঝে, সেটা হচ্ছে যে সিদ্ধান্ত পরামর্শটা অনেকটা এই একটা এক্সারসাইজ হয়ে যায় আর কি, জাস্ট এই টিক বক্স এক্সারসাইজ হয়ে যায়। যেমন এই ক্যাবিনেটে আমরা যদি মানে এখানকার ক্যাবিনেটে যদি দেখি, পরামর্শটা আমাদের ইসলামিক ট্র্যাডিশনের বাইরে যদি দেখি, পরামর্শটাকে খুব গুরুত্বের সাথে নেওয়া হয় এবং এই ক্যাবিনেটের কালেকটিভ ডিসিশনটাকে খুব ইম্পর্টেন্ট মনে করা হয়। কিন্তু আমাদের ইসলামিক ওয়ার্কগুলোতে এই ট্র্যাডিশনটা আছে কিনা, বা এখানে কোনো লেকিং আছে কিনা, এখানে কি রকমের ইমপ্রুভমেন্ট করা দরকার বলে আপনি মনে করেন? আপনি একটা চমৎকার কথা নিয়ে আসছেন এখানে। আসলে ইসলামের কথা বলি, বাকি গুলো থাকুক, আমরা তো ইসলাম দিয়ে জীবন চালাতে চাই, তাই না? ইনশাআল্লাহ। সো পরামর্শের জন্য একটা সিনসিয়ারিটি প্রয়োজন, অনেস্টি, সিনসিয়ারিটি। আপনি পরামর্শ লোক দেখানোর জন্য না, যে আমাকে যেহেতু দেখাতে হবে যে আমি পরামর্শ করেছি, মূলত আমি যেটা ভালো মনে করি সিদ্ধান্ত ওটাই হবে। এই যে আপনি যেটা বলেছেন যে এইটা পরামর্শের স্পিরিটের কমপ্লিটলি বাইরে, কারণ এখানে অনেস্টি দরকার, সিনসিয়ারিটি দরকার। আপনি পরামর্শ করবেন বেস্ট ডিসিশন নেওয়ার জন্য, রাইট? তো এখন এটা একটা বিরাট মানে ইজতিহাদ, আপনার একটা বিরাট গবেষণা যে কোন সিদ্ধান্তটা বেস্ট। বিশেষ করে যারা মানে মানুষ পরিচালনার জায়গায় আছেন তাদের জন্য, যেহেতু আপনার সিদ্ধান্ত মানুষের লাইফকে এফেক্ট করবে, মানুষের জীবনের উপরে একটা প্রভাব বিস্তার করবে, আপনি মানুষেরকে একটা কাজ দিবেন, এটা সে বাস্তবায়ন করবে এবং এখানে তার টাইম যাবে, তার এফোর্ট যাবে। যদি সিদ্ধান্তটা বেস্ট না হয় এবং এটা রেজাল্ট যদি না আসে, তাহলে একটা ক্ষতির কারণ এখানে। কাজে এই যে অনেস্টি, এটা একেবারে ভেরি ইম্পর্টেন্ট। এরপরে আরো যেটা আগে বললাম যে অ্যারোগেন্স যেন না থাকে, মডেস্টি ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো
মানে খুবই দরকার, থাকতেই হবে আপনাকে। এইটা দিয়েই এরপরে আপনি অনেস্টলি বেস্ট জিনিসটা জানার জন্য আপনি আন্তরিকভাবে পরামর্শ করবেন, ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং বেস্ট পরামর্শ যেটা আসবে তখন অ্যানাদার জিনিস হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে প্র্যাকটিক্যালি যে বেস্ট পরামর্শ আপনি মনে করতেছেন একটা পরামর্শই বেস্ট, কিন্তু যাদের সাথে পরামর্শ করতেছেন 10 জন 11 জন আপনার আছে, রাইট? তো বাকি 8 জন মনে করতেছে যে না, দ্যাটস নট বেস্ট। মেজরিটি মনে করতেছে রাইট না, আপনি মাইনরিটি মনে করতেছেন রাইট, এবং মাইনরিটির মধ্যে আপনি যিনি চেয়ার পরিচালনা করতেছেন তিনিও আছেন। হোয়াট ডু ইউ ডু দেয়ার? এই যে প্র্যাকটিক্যাল সিচুয়েশন, কি আপনি ওখানে করবেন? সেখানে প্র্যাকটিস যেটা করা উচিত এবং আমাদের বুজুর্গরা যেটা করেছেন সেটা হচ্ছে যে আপনি টাইম নেন, আপনি অ্যাডজন করেন, করে আপনি কথা বলেন যে আপনি হয়তো মিটিং এ আপনার কথাটা ভালো মতো বুঝাতে আপনি পারেননি, প্র্যাকটিক্যালি হয়তো হয়নি। আপনি তখন সময় নিয়ে পার্সোনালি আলাপ করে দেখেন, ওয়ান টু ওয়ান কথা বলে দেখেন। যদি আপনি পান যে আসলে আপনার কথাটা রাইট না, মেজরিটি যেটা মনে করছে রাইট সেটাই সেদিকেই মত, আপনাকে তখন আপনার নিজের মতটাকে পরিবর্তন করা উচিত। হিয়ার ইজ দ্য প্রবলেম, আমাদের লোকেরা যেটা পারে না, তখন এটা নিয়ে অনেক সমস্যা হয়ে যায় যে আমার কথা শুনলো না। হ্যাঁ, আমার কথা এটা আরেকটা আসে যায়, যিনি চেয়ারে যিনি আছেন তার কথা শুনলো না, এরপরে যারা পরামর্শ দেন তারাও মনে করতে পারেন যে পরামর্শ শুনলো না। এই যে একটা মানে প্রবলেম হয়ে যায়, দিস ইজ রিয়েলি প্রবলেম, প্র্যাকটিক্যাল প্রবলেম। এটা হচ্ছে আপনি বললেন যে পরামর্শ যিনি নেন তাকে কি বিষয়গুলো সতর্কতা অবলম্বন করতে হবে। পরামর্শ যিনি দেন তাদের ক্ষেত্রেও কিছু সমস্যা দেখা যায়, এবং এইগুলো মনে করেন যে একটা বিষয়, দুটো বিষয়। একটা হচ্ছে যে পরামর্শ দেওয়ার পরে পরামর্শ নেওয়া হলো কিনা, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে ব্যক্তি জীবনও আমরা মনে করি, ব্যক্তি এবং সামষ্টিক যে কোনো বিষয় হোক, একজন কি যদি পরামর্শ নেয়, এই বিষয়টা একটা কনফিডেন্সিয়াল বিষয়, এটা হচ্ছে ইজ এ ম্যাটার অফ কমন সেন্স। তো এইটা এই ব্যাপার, এই দুটো বিষয়ে আপনি আপনার অভিজ্ঞতার আলোকে কিছু বলবেন কিনা? মানে কনফিডেন্সিয়াল পার্সোনাল পরামর্শটা তো কনফিডেন্সিয়াল, রাইট? এবং পার্সোনাল পরামর্শ যেগুলা বিভিন্ন বিষয়ে আপনি নেবেন, সেটা আপনি পাবলিক করবেন কি করবেন না এটা আপনার বিষয়। আপনি একজনের কাছ থেকে পরামর্শ নিয়েছেন, এটা তো উচিত যে আপনি তাকে যদি সম্ভব হয় যে আরেকজনের পরামর্শে আপনি কাজ করেছেন, আরেকজন আপনাকে একটা উইজডম দিয়েছে, একটা জ্ঞান দিয়েছে, আপনার উচিত যে আপনি এটার রিকগনিশন দেবেন। হ্যাঁ, এটা দেওয়া উচিত। আপনি নিজেও মনে করবেন যে আপনার হিউমিলিটিটা দরকার, যে আমি অমুক ভাইয়ের অমুক বোনের পরামর্শের কারণে এই কাজটা আমি করেছি, আমি তার কাছে ধন্য, ইম্পর্টেন্ট, তার জন্য দোয়া করা উচিত। এবং কোন সুযোগ যদি আপনার হয় কখনো, যদি আপনি মনে করেন যে ক্রেডিট দেয়া যায়, তাহলে পাবলিকলি এটাকে রিকগনিশনও দেওয়া উচিত। এটা হলো ইম্পর্টেন্ট। আর যদি আপনি মনে করেন যে না, এটা পাবলিকলি বলার মতো না, তাহলে আপনি অন্তত পক্ষে সেই ব্যক্তিকে বলবেন যে আপনি আপনার কাছে রিয়েলি ধন্য আছে, আপনার পরামর্শে আমি এই কাজটা করেছি, আপনার আল্লাহ তাআলা আপনাকে জাযা দেন। ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই হিউমিলিটিটা মানে জরুরি, না হলে পরে লোকেরা তো পরামর্শ দিতেও আপনাকে উৎসাহ বোধ করবে না প্র্যাকটিক্যালি, তাই না? এরপরে আরেকটা আপনি সাথে সাথে আরেকটা জিনিস মনে করিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে কোন কোন সময় আপনি দেখছেন একজন ব্রাদার খুব প্রবলেমের মধ্যে আছে, তাই না? কিন্তু সে পরামর্শ করার জন্য যাচ্ছেও না, রাইট? কারো কাছে যাচ্ছে না। তখন আপনি তার গায়ে পড়ে তাকে পরামর্শ দেবেন কিনা, রাইট? তো এটার একটা ব্যাপার আছে। এবং আপনি যদি তাকে মহব্বত করেন, ভালোবাসেন, আপনি তার ভালো চান, আপনি বলতে পারেন যে ভাই আপনাকে খুব অস্থির দেখছি, কি ব্যাপারটা নিয়ে, এই ব্যাপার নিয়ে তা আমার সাথে বলেন, যদি আপনি বলতে চান। এবং আপনি ডেকে নিয়েও তাকে পরামর্শ দিতে পারেন, এবং এটা উচিত। যেহেতু আল্লাহ পাক রব্বুল ইজ্জত আপনাকে অভিজ্ঞতা দিয়েছে, আপনাকে জ্ঞান দিয়েছে, প্রজ্ঞা দিয়েছে,
এ দিয়ে আপনি অন্যকে উপকার করবেন না কেন? এটা তো আপনার একটা মানে জনকল্যাণ, অন্য মানুষের কল্যাণ, যেটা বারবারই হাদিস শরীফে এসেছে, কালামে পাকে এসেছে, মানুষের কল্যাণ করা। সো এইটা ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে পরামর্শ এইভাবে দেয়া উচিত এবং গ্রহণ করা উচিত। যেটা কালামে আমরা পাচ্ছি সেটা হচ্ছে ওয়ামরুহুম শুরা বাইনাহুম, যে তাদের ম্যাটার গুলো সুরার ভিত্তিতে হয়। এর মানে হচ্ছে পরামর্শের ব্যাপকতা, এবং এই পরামর্শের ভিত্তিতে মানুষের সাথে রিলেশনশিপ ক্রিয়েট হয়, সমাজ আস্থা তৈরি হয়। মানে আপনি যদি পরামর্শ করেন কারোর সাথে, তাহলে একটা ট্রাস্ট বিল্ড আপ হয়, তাই না? এখন আপনি যদি কারো কাছে আপনি পরামর্শ করতে যান, তাহলে তিনি মনে করেন যে হি ট্রাস্ট মি, রাইট? আর আপনি যদি পরামর্শ না করেন, তাহলে মনে করতে পারে যে বোধহয় আমার কাছে আসতে চায় না, আমাকে পুরোপুরি আস্থা আমার উপরে নাই। তো পরামর্শ একটা বিল্ডিং ট্রাস্ট। আপনি কি বলতে চাচ্ছেন বলেন? আচ্ছা, আমি আপনাকে বলতে চাচ্ছিলাম যে আমি বিশেষ করে গুরুত্ব করছি সামষ্টিক সিদ্ধান্তগুলো, সামষ্টিক বিষয়ক সিদ্ধান্ত যেগুলো সাংগঠনিক সিদ্ধান্ত বা ভলান্টারি সেক্টর সিদ্ধান্তগুলোতে আমরা যে পরামর্শ দিয়ে থাকি কোর মিটিং গুলোতে বা কোর গ্রুপগুলোতে, এই পরামর্শ যদি দুটো দিক হয়। একটা হচ্ছে যে আমি ওই পরামর্শ দিয়েছি, হলো না, বা আমি পরামর্শ দিয়েছি ও আমার মতে কাজ হয়েছে, এই কথাগুলো বাইরে বলা কতটুকু যুক্তিসঙ্গত এবং কতটুকু ইসলাম সম্মত? এটা নিয়ে আমাদের সমস্যা হয়, তাই না? একটা হচ্ছে মনে করেন কেউ পরামর্শ দিয়েছে, তার পরামর্শ, এবং আপনি তার পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত হয়েছে, কাজ হয়েছে। এখন আপনি এটাকে রিকগনিশন করলেন না, বরং বললেন যে এটা আপনার পরামর্শ, হ্যাঁ, আপনার নিজের সিদ্ধান্ত। আরেকজনের পরামর্শের স্বীকৃতিটা আপনি দিলেন না, এটাও তো রাইট না, এটা ঠিক না। আপনাকে রিকগনাইজ করা উচিত, স্বীকৃতি দেওয়া উচিত যে এটা আমার, এবং এটাকে এই দেশে প্লেগারিজম বলা হয়, মানে আরেকজনের বিদ্যা চুরি। মুসলিম ভাই, এখানে একটা সমস্যা হচ্ছে যে আপনার সামষ্টিক জীবনগুলো যদি এইটাকে যদি আপনি অ্যালাউ করেন, সমস্যা হচ্ছে যে এই কখনো আমি বলতেছি যে কোর বিভিন্ন বিষয়গুলোর সিদ্ধান্ত ব্যাপারে এখন যদি এই স্বীকৃতি দেওয়া শুরু হয়ে যায় বাইরে, তাইলে তো আপনি, কারণ ডিসিশন তো যখনই কালেকটিভ সিদ্ধান্ত, এটা হচ্ছে কি, এটা সবার ডিসিশন সিদ্ধান্ত, এটা কিন্তু কোনো পরামর্শটা হচ্ছে যে পার্ট অফ দ্য প্রসেস, কিন্তু ডিসিশনটা সবার। তো এখানে যদি এই সুযোগটা দেওয়া হয় যে না, উনার পরামর্শ সে কাজ হয়েছে, তাহলে এই কালেকটিভ বডিটাকে কি আন্ডারমাইন করা হলো না? নো, আপনি ডিপেন্ডস আপনি কিভাবে এটা করেন, তাই না? সেটা হচ্ছে যে পরামর্শটা ওনার ছিল, আমরা সবাই মিলে সিদ্ধান্ত করেছি, সো দ্যাট ইজ মিনস উই অ্যাকসেপ্টেড, আমাদের রোল এখানে আছে। আমাদের ওনার পরামর্শ শুধু যদি আমরা মানে গ্রহণ না করতাম, সবাই এগ্রি না করতাম, তাহলে তো হলো মানে হতো না আর কি। সেটা পরামর্শদাতাকেও বোঝা উচিত, মানে প্র্যাকটিক্যাল যেটা আর কি। সুতরাং আপনাকে ওই স্বীকৃতিও দিবেন, প্লাস বাকিদেরকেও আপনি আন্ডারমাইন করবেন না, হুইচ ইজ নট ট্রু, হুইচ ইজ নট রাইট। তো এরপরে আবার যেটা হয়, যেটা পরে যেটা হয়ে যায়, সেটা হচ্ছে আপনি যেটা বলেছেন যে আপনার পরামর্শ অনুযায়ী কাজ হয় নাই, এবং যে কাজটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা আরেকটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই সিদ্ধান্তে তখন দেখা গেছে যে হয়েছে একটা ভুল, মিস্টেক, এবং এটা ডিজাস্টার হয়েছে। এখন যদি আপনি বলে বেড়াতে থাকেন যে দেখো, আমি পরামর্শ দিছিলাম, আমার পরামর্শ অনুযায়ী কাজ হয় নাই, দেখো তো কি হয়েছে এখন, আজকে যদি আমার পরামর্শ অনুযায়ী কাজ হইতো, তাহলে এই অবস্থা কি হতো? এখানে একটা অ্যারোগেন্স এসে যায়, এখানে আপনার প্রদর্শনের এসে যায় যে আমার পরামর্শ অনুযায়ী কাজ না হওয়ার কারণে আজকে এই অবস্থাটা হয়েছে। তা আমি ওই ব্যাপারে এই কথাটা বলি যে আপনার পরামর্শে যে সিদ্ধান্ত নেওয়া হইতো, সেইটা হইলে যে ওই ডিজাস্টার হইতো না, হাউ ডু ইউ নো? বুঝছেন আমার কথাটা? যে আপনি, জি, আপনি যেটা বলছেন, আমি চমৎকার কথা বলেছেন, কিন্তু এর সাথে এটাও কি, এটা কি একটা শৃঙ্খলার ভঙ্গ হয় কিনা? কারণ বিষয় হচ্ছে যে আমরা যদি দেখি সাহাবাদের জিন্দেগিতে বিভিন্ন যারা ভিন্ন ধর্মী ভিন্ন পরামর্শ দিয়েছেন, এই বিষয় নিয়ে কিন্তু তাদের মধ্যে কোনো উচ্চবাচ্য তো করেন না যখন ইয়ে হয়েছে,
তো এটা কি যেমন আপনার আলী রাদিয়াল্লাহু আনহু এবং ওসমানের সময় অনেক পরামর্শগত বিষয় ছিল যেটা ওসমান হয়তো অনুসরণ করেন নাই, তার মানে যে তারা কি বিশৃঙ্খলা সৃষ্টি করেন নাই? বড় বড় সাহাবী যারা ছিলেন তারা তখন বিশৃঙ্খলা সৃষ্টি করেন নাই। তো এটা কি শৃঙ্খলা ভঙ্গ না যে বলে গিয়ে বলা আমার কথা শুনলে এটা হইতো না? এটা একটা তো হচ্ছে, হ্যাঁ, একটা হচ্ছে আপনি পার্সোনালি আপনার এই ফিলিংটা রং, কেউ যদি এটাকে মনে করে তার পার্সোনাল রং, এইটা নিয়ে যদি মানে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে অন্যদের ভিতরে, মানে যে কারণ সিদ্ধান্তের যিনি মালিক তিনি তো সিদ্ধান্ত নেবেন, এবং এইটা দিয়ে যদি যে সিদ্ধান্ত গ্রহণকারীর এগেইনস্টে আপনি কথাবার্তা বলেন, এক ধরনের একটা মোশন ক্রিয়েট করেন, তাহলে তো অবশ্যই এটা বিশৃঙ্খলা হবে। আই এগ্রি উইথ ইউ, এটা বিশৃঙ্খলা হবে এবং এটা মানে করা ঠিক না। আপনারও যিনি পরামর্শ দেন তিনি পরামর্শ দিবেন তার স্বভাবের জন্য, তার স্বভাবের জন্য তিনি দিবেন যে আমি আমার কাছে এটা ভালো মনে হয়েছে, এটা আমি যুক্তি প্রমাণ দিয়ে বলার জন্য চেষ্টা করেছি, আমার কাজ খালাস, আমার দায়িত্ব এখানেই শেষ, সিদ্ধান্ত নেওয়ার মালিক তো আমি না। তো সিদ্ধান্ত আরেকজন নেবেন, তিনি এখলাসের সাথে সিদ্ধান্ত নেবেন কি নেবেন এটা তার ব্যাপার, তারটা নিয়ে আমার চিন্তা করার দরকার দিয়ে। এটা যদি আমি মনে করি যে তিনি মানে আমি যেহেতু এরকম মনে করা হয় যে আমার পরামর্শ আসলে কিন্তু গ্রহণ করবে না, আরেকজনের পরামর্শ দিলে গ্রহণ করবে, আমারটা করবে না, রাইট? এই পরিবেশটাও কোনো কোনো সময় শয়তান ক্রিয়েট করে দিতে পারে। এজন্য এইটাও যেন মানে মনে না আসে, বা এমন কোন সিচুয়েশন যদি থাকে তাহলে যিনি পরামর্শ গ্রহণ করেন তার সাথে পার্সোনালি আলাপ করে ঠিক করে নেওয়া উচিত যে আসলেই কি ঠিক কিনা, যে আমি পরামর্শ দিলেই আপনি গ্রহণ করেন না, কিন্তু দেখি যা অন্য পরামর্শ দিলেই আপনি গ্রহণ করেন, ঘটনা কি, তাই না? এরকম যদি হয় তাহলে ইউ নিড টু টক টু দি পারসন, কথা বলে এটা ক্লিয়ার করে নেওয়া উচিত। এই ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল ধারণা থাকা কখনোই ঠিক না। এরপরে বলেন বলেন। এরপরে হচ্ছে আমাদের আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি সামষ্টিক বলেন, ব্যক্তিগত জীবন বলেন, আপনি সামান্য একটু টাচ করেছেন প্রথম দিকে বিষয়টা। সেটা হচ্ছে যে যে বিষয়ে পারদর্শী তার কাছে পরামর্শ নেয় ওই বিষয়ে। তো আমাদের একটা সমস্যা অনেক সময়, এটা যে কোনো কারণেই হোক, আমাদের সমাজে ওইরকম লোকের অভাবের কারণেই হোক বা এরকম সুযোগ সুবিধার কারণেই হোক, আমাদের সকলেই দেখা যায় যে একজনের কাছে বা মুরব্বীদের কাছেই বা ইমামদের কাছে, আলেমদের কাছে সব বিষয়ে পরামর্শ করতে যান। তো এখানে অনেক সময় দেখা যায় যে যারা পরামর্শ দেন তারাও অনেক সময় চিন্তা করে না যে তার এই বিষয়ে এক্সপার্টিজ নাই, এবং সেখানে তার এই বিষয়ে পরামর্শ দেওয়া উচিত না। এই বিষয়ে একটু আমাদের যদি একটু কথা বলেন মূলনীতি নিয়ে। না, ভেরি নাইস, ভেরি প্র্যাকটিক্যাল কথা বলছেন। আসলে কারো যদি পরামর্শ দেওয়ার ক্যাপাসিটি না থাকে, তিনি যে উপযুক্ত নিজেকে মনে না করেন, এগেইন ওই হিউমিলিটি থেকে এটা আসে। তার উচিত যে তিনি বলবেন যে ভাই আমার তো এক্সপার্টিজ এ ব্যাপারে নাই, আমি দিতে পারবো না, তবে আপনি অমুকের কাছে যেতে পারেন, অমুক আপনাকে পরামর্শ দিতে পারে। এই পরামর্শটাও একটা পরামর্শ, যে কোথায় পরামর্শ পাওয়া যাবে এই পরামর্শ দেওয়াটা একটা পরামর্শ। কাজে যে ব্যাপারে আপনার মানে এক্সপার্টিজ নাই, আপনি সে ব্যাপারে পরামর্শ দিতে যাবেন না, এবং পরামর্শ দিয়েও আপনাকে এটা বলে দেওয়া উচিত যে ভাই বোন আসলে এটা আমার মত, কিন্তু সিদ্ধান্ত আপনি নেবেন, আপনি আরো লোকদের সাথে কথাবার্তা বলে দেখেন, দেখে আপনি সিদ্ধান্ত নেবেন, বিকজ এটা আপনার মানে সিদ্ধান্ত যেটা আপনাকে এফেক্ট করবে, আপনি যে বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন অন্যদের লাইফও এফেক্টেড হবে, এই ব্যাপারে হইতে পারে, সম্ভাবনা আছে। কাজেই এই ব্যাপারে মানে আমি সব জানতাম, রাইট, এই যে একটা আছে মানে এইটা রাইট না। এরপর আরেকটা আপনি আমাকে জাস্ট মনে করিয়ে দিয়েছেন যে বিভিন্ন ফোরাম আছে আমাদের সমাজে, বিভিন্ন ধরনের ফোরাম আছে, সেই ফোরামগুলোতে বিভিন্ন কারণে নট দি বেস্ট পিপল দেয়ার, পরামর্শ দেওয়ার যে জায়গাগুলোতে বেস্ট পিপল হয়তো আসে না, তাই না? মনে করেন যে যখন ইলেকশন হয়, ভোট হয়, ভোট হওয়ার পরে মানুষ যাকে ভোট দেয় তারা পরামর্শ সভায় আসে, নট নেসেসারিলি
তারা হলো বেস্ট পিপল, তাই না? মানে পরামর্শ দেওয়ার ক্ষেত্রে। তাহলে আপনি কি করবেন? আপনার উচিত যারা পরামর্শ সিদ্ধান্ত গ্রহণ করবেন, পরামর্শ নেবেন, তাদের উচিত যে আর যে সমস্ত লোকগুলো বাইরে আছে তাদেরকে নিয়ে আসা, কোনো যদি সুযোগ থাকে, নিয়ে যদি আপনি না আসতে পারেন তাহলে আপনার উচিত সুযোগ গ্রহণ করা এবং ওই সমস্ত লোকদের সাথে পরামর্শ করা। এগেইন এইটার ব্যাপারেও আপনাকে কিছু খেয়াল রাখতে হবে। আপনার পরামর্শ সবার লোকেরা যদি মনে না করে যে আপনি তাদেরকে অ্যাভয়েড করে অন্যদের পরামর্শে আপনি কাজ করছেন, এটাও যেন না হয়। সো দিস ইজ তাদেরকে যাতে আন্ডারমাইন না করা যায়, না করা হয়। এক্স্যাক্টলি। আপনি পরামর্শ এবং এটাও যাদের সাথে আপনি পরামর্শ করবেন তাদেরও মানে অবস্থা এরকম থাকতে হবে, ইসলামী তারপরে ইসলামিক ক্যারেক্টার এমন হবে যে তারা এটাকে সহ্য করতে পারবে, তারাও আবার বলা বলি করবে না যে আমার সাথে পরামর্শ করে আসি। এটা যেন ওই আপনার আগে যেটা বলছেন প্রাইভেসি, কনফিডেন্সিয়ালিটি, এগুলো যেন রাখে এবং তারা যেন বিশৃঙ্খলা সৃষ্টি না করে। দিস আর রিয়েলি ভেরি ভাইটাল ইম্পর্টেন্ট জিনিস। অসংখ্য শুকরিয়া আপনাকে এই পরামর্শ নিয়ে আমাদের সাথে কথা বলার জন্য। বিশেষ করে আপনি পরামর্শ করার ক্ষেত্রে মূলনীতিগুলো আমাদের সাথে তুলে ধরেছেন কোরআন এবং সুন্নাহর আলোকে, এবং ব্যক্তি জীবনের এবং সমষ্টি জীবনের কিছু প্র্যাকটিক্যাল বিষয়গুলোকে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, এজন্য অসংখ্য ধন্যবাদ। আমি আশা করি আমাদের ভাই বোনরা এ থেকে উপকৃত হবেন। বিশেষ করে পরামর্শটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের ব্যক্তিগত জীবনে। আমরা ক্যারিয়ার চেঞ্জের ক্ষেত্রে, আমাদের ব্যক্তিগত পারিবারিক পরিবর্তনের ক্ষেত্রে, অর্থনৈতিক পরিবর্তনের ক্ষেত্রে, সাংগঠনিক বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে এই ফ্লেক্সিবিলিটির কথা যেটা বলেছেন আমাদের অতিথি আমাদেরকে, যে কোনো রিজিড অ্যাপ্রোচ থেকে আমাদেরকে পরামর্শ ওখানেই করতে হবে, ওইভাবেই করতে হবে এটা না করে, বরং এই ব্যাপারে ফ্লেক্সিবল থাকা, পরামর্শ নেয়ার ক্ষেত্রে ফ্লেক্সিবল থাকা, পরামর্শ দেওয়ার ক্ষেত্রে ফ্লেক্সিবল থাকা, এই থেকে আমাদেরকে উপকৃত হতে হবে। আল্লাহ আমাদের সবাইকে এই আলোচনা থেকে ফায়দা নেওয়ার তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার প্রতিবেশী করে নিও মালিক।